আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আসো আশা করি মহান আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মিজানুর রহমান। আজকে একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অণুজীবের তৃতীয় পর্বের ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে ডেফিনেশন অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার সংজ্ঞা, ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যাবলী, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস, গ্রাম স্টেইনিং প্রসিডিউর, গ্রাম রঞ্জক পদ্ধতির প্রক্রিয়া, স্ট্রাকচার অফ এ টাইপিক্যাল ব্যাকটেরিয়াম, একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। তো বন্ধুরা, শুরু করা যাক। ব্যাকটেরিয়া শব্দটি বহুবচন, ব্যাকটেরিয়া শব্দটি বহুবচন। এটার এক বচন হচ্ছে ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম তোমরা নিশ্চয় জানো যে এখানে আজকে অণুজীব নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে একটি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব। এই ব্যাকটেরিয়া শব্দটি গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন থেকে এসেছে, ব্যাকটেরিয়ন থেকে এসেছে। এর অর্থ হচ্ছে লিটিল রড, এর অর্থ হচ্ছে লিটিল রড, অর্থাৎ ক্ষুদ্র দ্বন্দ্ব। ব্যাকটেরিয়া সম্পর্কে জানার আগে আমরা ব্যাকটেরিয়া আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আগে একটু জানব। তোমরা প্রথম অধ্যায়ে, তোমরা প্রথম পর্বে নিশ্চয় জেনেছো যে বিজ্ঞানী, ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক 1675 সালে তিনি বৃষ্টির পরের দিনের পানি তার নিজস্ব সরল অণুবীক্ষণ যন্ত্রে নিয়ে পর্যবেক্ষণ করেন। তিনি দেখতে পেলেন সেই পানিতে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব নড়াচড়া করতেছে। তিনি এগুলোকে নামকরণ করলেন অ্যানিমেলকিউল বা ক্ষুদে জীব। পরবর্তীতে 1829 সালে জার্মান বিজ্ঞানী অ্যারেনবার্গ, 1829 সালে জার্মান বিজ্ঞানী অ্যারেনবার্গ এই ক্ষুদে জীব বা অ্যানিমেলকিউলগুলোর নামকরণ করলেন ব্যাকটেরিয়া। যেহেতু ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক সর্বপ্রথম ক্ষুদ্র অণুজীব আবিষ্কার করেছেন, সেহেতু তাকে ফাদার অব মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞানের জনক বলা হয়। আর ব্যাকটেরিয়া যেহেতু তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন, এই জন্য তাকে ব্যাকটেরিওলজির জনকও বলা হয়। ব্যাকটেরিওলজি কি? ব্যাকটেরিওলজি হচ্ছে মাইক্রোবায়োলজির যে শাখায় ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার বিস্তার, ব্যাকটেরিয়ার স্বভাব, ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস, ব্যাকটেরিয়ার রোগতত্ত্ব ইত্যাদি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় বিশদভাবে, সেটাকে বলা হয় ব্যাকটেরিওলজি। পরবর্তীতে 1869 সালে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর ব্যাকটেরিয়া নিয়ে ব্যাপক গবেষণা করেন। গবেষণা করার পরে তিনি জার্ম থিওরি অফ ডিজিজ বা ব্যাকটেরিয়া তত্ত্ব আবিষ্কার করেন। এজন্য অনেকেই ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুরকে আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলে থাকেন। এরপরে 1876 সালে জার্মান ডাক্তার রবার্ট কস আবার ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করেন। তিনি লক্ষ্য করলেন যে অনেক প্রাণীর রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। তিনি যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কার করলেন। যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই যক্ষ্মা রোগের জন্য যে প্যাথোজেন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটা আবিষ্কারের কারণে পরবর্তীতে তাকে 1905 সালে নোবেল পুরস্কার দেয়া হয়। এরপরে
1879 সালে ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য গবেষক, তার নাম হচ্ছে ভার্জিল, তিনি ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করার পর দেখলেন যে এই ব্যাকটেরিয়া শুধু প্রাণী বা মানুষের রোগ ছড়ায় না, এই ব্যাকটেরিয়া উদ্ভিদেরও রোগ ছড়ায়। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যাকটেরিয়া এক প্রকার ক্ষুদ্র অণুজীব, যাদেরকে খালি চোখে দেখা যায় না, এরা রোগ সৃষ্টি করে উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য ক্ষেত্রেও। আসুন আমরা ব্যাকটেরিয়ার ডেফিনেশন বা সংজ্ঞা জেনে নিই। ব্যাকটেরিয়া হচ্ছে একটি জড় কোষপ্রাচীর বিশিষ্ট এককোষী সরল আদিকোষী আণুবীক্ষণিক অণুজীব, যারা সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে। এই ক্ষুদ্র আণুবীক্ষণিক অণুজীবগুলোকে ব্যাকটেরিয়া বলা হয়। তাহলে আমরা জানলাম ব্যাকটেরিয়া এককোষী সরল আদিকোষী আণুবীক্ষণিক, প্রধানত এরা দ্বিবিভাজন বা বাইনারি ফিশন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। এদের জড় কোষ প্রাচীর রয়েছে। আসুন আমরা এখন জেনে নেই ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যাবলী কি কি? 1 নম্বরে, ব্যাকটেরিয়া হচ্ছে অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক অণুজীব, যাদেরকে খালি চোখে দেখা যায় না। এদেরকে আল্ট্রা মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে দেখতে হয়। এদের আকার আকৃতি 0.2 থেকে 5.0 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা আদিকোষী প্রোক্যারিওটিক। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এদের এদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, শুধুমাত্র 70S রাইবোজোম বিদ্যমান। এই এসটাকে বলা হয় ভেদবার্গ ইউনিট। অর্থাৎ রাইবোজোমের অধঃক্ষেপণের হারকে এস দিয়ে চিহ্নিত করা হয়। বিজ্ঞানী থিওডর ভেদবার্গের প্রথম অক্ষর এস অনুসারে এই এককটির নামকরণ করা হয়েছে ভেদবার্গ ইউনিট। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়া শুধুমাত্র বাইনারি ফিশন বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে। ব্যাকটেরিয়া যৌন এবং অযৌন সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া থাকলেও সেগুলো আদর্শ নয়, বা ব্যাকটেরিয়া প্রধানত দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে। ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য অ্যান্ডোস্পোর তৈরি করে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ব্যাকটেরিয়া অ্যান্ডোস্পোর তৈরি করে। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়ার একটি বৈশিষ্ট্য রয়েছে যেটি উদ্ভিদের সাথে মিলে যায়। সেই বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়ার জড় কোষপ্রাচীর রয়েছে, এবং সেই কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান, সাথে মুরামিক অ্যাসিড এবং টিকুইক অ্যাসিড থাকে। তারপরে ব্যাকটেরিয়ার দেহে কোনো সাইটোপ্লাজমীয় চলন অঙ্গ থাকে না। ব্যাকটেরিয়ার কিছু ব্যাকটেরিয়ায় ফ্ল্যাজেলা বিদ্যমান, যার সাহায্যে ব্যাকটেরিয়া চলাচল করে। এটা ব্যাকটেরিয়া জীব হওয়ার জন্য যথেষ্ট। ব্যাকটেরিয়া -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত সংখ্যা বৃদ্ধি করতে পারে। ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল। ব্যাকটেরিয়া
অধিকাংশই মৃতজীবী, অর্থাৎ এরা ডিকম্পোজার অর্থাৎ বিয়োজক হিসেবে মৃত্যু অন্যান্য পচা আবর্জনা মৃতদেহ খেয়ে জীবন ধারণ করে। কিছু কিছু ব্যাকটেরিয়া পরজীবী, আবার কিছু ব্যাকটেরিয়া স্বভোজী। যে সকল ব্যাকটেরিয়া স্বভোজী এদের ব্যাকটেরিয় ক্লোরোফিল বিদ্যমান। এই হলো মোটামুটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। তাহলে ব্যাকটেরিয়ার আবাস কোথায়, ব্যাকটেরিয়া কোথায় বসবাস করে? এক কথায় বলতে গেলে ব্যাকটেরিয়া ইজ এভরিহোয়ার। ব্যাকটেরিয়া সর্বত্র বিরাজমান। ব্যাকটেরিয়া মাটিতে থাকে, ব্যাকটেরিয়া পানিতে থাকে, ব্যাকটেরিয়া বায়ুতে থাকে, ব্যাকটেরিয়া বায়ুর উপস্থিতিও থাকে, অনুপস্থিতিতেও বিদ্যমান থাকে। এমনকি ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রেও বসবাস করে। ইকোলি নামক ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে বসবাস করে ভিটামিন বি কমপ্লেক্স গঠন করে। এটি -17 থেকে 80 ডিগ্রি পর্যন্ত যে কোনো তাপমাত্রায় সুন্দরভাবে বসবাস করতে পারে। এবার আসি ব্যাকটেরিয়ার জীবজগতে অবস্থান কোথায়। ব্যাকটেরিয়া কি উদ্ভিদ, ব্যাকটেরিয়া কি প্রাণী, ব্যাকটেরিয়া কি শৈবাল, না ব্যাকটেরিয়া কি ছত্রাক, না ব্যাকটেরিয়া অণুজীব? ব্যাকটেরিয়ার একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়ার জড় কোষ প্রাচীর বিদ্যমান। সেই হিসেবে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়াকে উদ্ভিদের সাথে তুলনা বা সাদৃশ্য করা হচ্ছে, উদ্ভিদের সাথে মিল রয়েছে। ব্যাকটেরিয়ার আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যে ব্যাকটেরিয়ার ফ্লাজেলা রয়েছে, এর সাহায্যে ব্যাকটেরিয়া চলাচল করতে পারে। এই বৈশিষ্ট্য থেকে বিদ্যমান হয় যে ব্যাকটেরিয়া অণুজীব। কিন্তু বিজ্ঞানীদের মধ্যে এই মতভেদ দেখা দেওয়ার পরে ব্যাকটেরিয়াকে কোথায় শ্রেণীবিন্যাস করা হয় এটা নিয়ে অনেক গবেষণা করার পরে বিজ্ঞানী মার্গুলিস যখন তিনি 5 কিংডম 5 রাজত্ব বিশিষ্ট শ্রেণীবিন্যাসটার 5 রাজত্ব বিশিষ্ট শ্রেণীবিন্যাসটিকে তিনি যখন এডিট করে তখন সেখানে দুটি সুপার কিংডমে বিভক্ত করেন, প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা। ব্যাকটেরিয়াটাকে প্রোক্যারিওটার মনেরা কিংডমে অন্তর্ভুক্ত করেন। এখানে কিছু বৈশিষ্ট্যের কারণে ব্যাকটেরিয়াকে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এরপরেও এই বিতর্ক থেমে থাকেনি। পরবর্তীতে বিজ্ঞানী অ্যান্টনি দ্য বেরি এই ব্যাকটেরিয়াকে শৈবাল ছত্রাক থেকে আলাদা করে সাইজোমাইসিটিস নামে একটি শ্রেণীতে স্থান দান করেন। এই হলো জীবজগতে ব্যাকটেরিয়ার অবস্থান। এবার আসি ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। তোমরা টেক্সট বইয়ে দেখবে ব্যাকটেরিয়ার অনেকগুলো শ্রেণীবিন্যাস দেয়া আছে। আমরা শুধু এখানে ব্যাকটেরিয়ার রঞ্জন ভিত্তিক শ্রেণীবিন্যাস এবং এর পদ্ধতিগুলো জানব। এর কারণ হচ্ছে এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটি পরবর্তীতে ব্যাকটেরিয়ার গঠনে তোমাদের অনেক কাজে লাগবে। তো ব্যাকটেরিয়ার রঞ্জন ভিত্তিক শ্রেণীবিন্যাস ডেনিশ চিকিৎসক হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম 1884 সালে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিয়ে রঞ্জিত করার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেন। এই পদ্ধতিটির নামকরণ করেন গ্রাম স্টেইনিং প্রসিডিউর বা গ্রাম রঞ্জন পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী ব্যাকটেরিয়া দুই প্রকার, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাকে বলে? যে সকল ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর
যে সকল ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দেওয়ার পরে সহজেই রং ধারণ করতে পারে এবং পরবর্তীতে অ্যালকোহল দিয়ে ধুয়েও সেই রংটি মুছে যায় না, সেই ব্যাকটেরিয়াকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যেমন ব্যাসিলাস সাবটিলিস এটি একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে যে সকল ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিয়ে রঞ্জিত করার পর সেটাকে অ্যালকোহল দিয়ে ধুইলে সেই রং আর ধারণ করে রাখে না, সেই ব্যাকটেরিয়াকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তৈরি করার চিহ্নিত করার পদ্ধতিটি কি, কার্য পদ্ধতি কি? প্রসিডিউর। প্রথমে আমাদেরকে ব্যাকটেরিয়ার স্মিয়ার নিতে হবে। স্মিয়ারটা কি? স্মিয়ার হচ্ছে একটি সলিউশন, ওখানে কিছু তরল দ্রবণ থাকবে, তার মাঝখানে ব্যাকটেরিয়া থাকবে। এই ব্যাকটেরিয়ার স্মিয়ারটি একটি স্লাইডে নিতে হবে। ব্যাকটেরিয়ার স্মিয়ার একটি স্লাইডে নেওয়ার পরে সেখানে ক্রিস্টাল ভায়োলেট দিতে হবে, তারপরে আয়োডিন দিতে হবে। আয়োডিন দেওয়ার কিছুক্ষণ পরে এটাকে অ্যালকোহল দিয়ে ধুইতে হবে। অ্যালকোহল দিয়ে ধোয়ার পরে পরবর্তীতে স্যাফরানিন দিয়ে এটাকে কাউন্টার স্টেইনিং করতে হবে। যদি এই ব্যাকটেরিয়াটি ক্রিস্টাল ভায়োলেট এর বেগুনি রং ধারণ করে তাহলে এই ব্যাকটেরিয়াটি হবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যদি ব্যাকটেরিয়াটির পূর্বের ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ না করে স্যাফরানিনের লালচে বর্ণ ধারণ করে তাহলে বুঝতে হবে এই ব্যাকটেরিয়াটি হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া চিকিৎসা ক্ষেত্রে এর গুরুত্ব খুবই অপরিসীম। তোমরা নিশ্চয় জেনে থাকো যে পেনিসিলিন একটি অ্যান্টিবায়োটিক। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে এই অ্যান্টিবায়োটিকটি আবিষ্কার করেন। এই অ্যান্টিবায়োটিকটি যদি রোগীর শরীরে প্রবেশ করানো হয় তাহলে এটি সেই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান স্তরটিকে ধ্বংস করে দেবে। ফলে ব্যাকটেরিয়াটি আর সংখ্যা বৃদ্ধি করতে পারবে না, ব্যাকটেরিয়াটি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফলে রোগীটি তাড়াতাড়ি সুস্থ হবে। আবার তোমরা স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন এই অ্যান্টিবায়োটিকগুলোর নাম শুনেছ। এই অ্যান্টিবায়োটিকগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রোটিন তৈরি বন্ধ করে দেবে। ফলে ব্যাকটেরিয়ার কোষটি ধ্বংস হয়ে যাবে, ফলে সহজেই রোগী তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে। এই অ্যান্টিবায়োটিকটি ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি বন্ধ করে দিলেও এটা কিন্তু মানুষের প্রোটিন তৈরি বন্ধ করে দেবে না। আমরা গ্রাম স্টেনিং প্রসিডিউরটি ভালোভাবে জানলাম। এখন আমরা জানব স্ট্রাকচার অফ এ টাইপিক্যাল ব্যাকটেরিয়াম। একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। আদর্শ ব্যাকটেরিয়া বলতে কি বোঝায়? একটি ব্যাকটেরিয়ার বিভিন্ন দিক থাকতে পারে, বিভিন্ন আকার আকৃতি থাকতে পারে, আবার বিভিন্ন বৈশিষ্ট্যাবলী থাকতে পারে। আমরা একটি ব্যাকটেরিয়ার যতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায় সেই বৈশিষ্ট্যগুলো সামনে রেখে এর গঠনটা উল্লেখ করব। এজন্য এটাকে বলতেছি টাইপিক্যাল ব্যাকটেরিয়াম বা একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। তোমরা চিত্রটি ভালোভাবে দেখো। এটি হচ্ছে একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। শুরুতেই দেখা যাচ্ছে পিলি অর ফিমব্রি, তারপরে দেখা যাচ্ছে ফ্লাজেলাম, এটি একবচন, বহুবচনে ফ্লাজেলা। তারপরে দেখা যাচ্ছে ক্যাপসিউল, তারপরে দেখা যাচ্ছে সেল ওয়াল, তারপরে দেখা যাচ্ছে প্লাজমা মেমব্রেন,
তারপরে হচ্ছে রাইবোজোম, তারপরে হচ্ছে মেসোজোম, তারপরে হচ্ছে ক্রোমোজোম, তারপরে হচ্ছে ভলিউটিন, তারপরে হচ্ছে প্লাজমিড। আমরা প্রথমে আলোচনা করব সেল ওয়াল বা কোষ প্রাচীর নিয়ে। সেল ওয়াল, সেল ওয়াল এটি একটি জড় কোষ প্রাচীর। এই প্রাচীরটি ব্যাকটেরিয়ার পুরো কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম সব সজীব এবং নির্জীব বস্তুকে চতুর্দিক থেকে ঘিরে রয়েছে। এই আবরণীটির নামই হচ্ছে সেল ওয়াল এবং এই সেল ওয়ালটির প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে পেপটোডিগ্লাইকান। পেপটোডিগ্লাইকান এর সাথে কিছু মুরামিক অ্যাসিড থাকে, মুরামিক অ্যাসিড, এবং এর সাথে কিছু টিকোইক অ্যাসিড থাকে। টিকোইক অ্যাসিড থাকে। এই কোষ প্রাচীরের যে গঠন উপাদান পেপটিডোগ্লাইকেনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান এর স্তরটি পুরু হয়। এর ফলে সহজেই এই স্তরটি ক্রিস্টাল ভায়োলেট রং দ্বারা রঞ্জিত হতে পারে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান এই স্তরটি অত্যন্ত চিকন হয়। এর ফলে এখানে ফসফোলিপিডের আরেকটি স্তর সৃষ্টি হয়। এর ফলে সহজেই ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করতে পারে না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এরপরে 2 নম্বরে আমরা জানব, তো সেল ওয়ালের কাজ হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কোষকে সুনির্দিষ্ট আকার আকৃতি দান করে, ব্যাকটেরিয়াকে দৃঢ়তা প্রদান করে এবং ব্যাকটেরিয়ার কোষের যাবতীয় অঙ্গাণুকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এরপরে আমরা জানব ক্যাপসুল। সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন এদের উভয়কে ঘিরে একটি একস্তর বিশিষ্ট বাইরের দিকে আবরণী রয়েছে। এটাকে আমরা বলবো ক্যাপসুল। এই ক্যাপসুলটাকে আবার স্লাইম লেয়ারও বলা হয়। এই ক্যাপসুলকে স্লাইম লেয়ারও বলা হয়। এটি প্রতিকূল পরিবেশে পুরো কোষটাকে রক্ষা করার জন্য এই ক্যাপসুলটি ব্যবহার হয়। এরপরে আসবো আমরা ফ্লাজেলা। ফ্লাজেলা এটি বহুবচন, এটি একবচনে হচ্ছে ফ্লাজেলাম। এটি কোষ প্রাচীর থেকে শুরু করে এর বাইরের দিকে একটি সূক্ষ্ম সুতার ন্যায় নলাকৃতির যে উপাঙ্গ, এটার নাম হচ্ছে ফ্লাজেলা বহুবচনে, একবচনে ফ্লাজেলাম। একটি ব্যাকটেরিয়ায় একটি ফ্লাজেলা থাকতে পারে, অনেকগুলো ফ্লাজেলাও থাকতে পারে। যদি কোনো ফ্লাজেলা না থাকে তাহলে সেটাকে অ্যাট্রিকাস ব্যাকটেরিয়া বলা হয়। এই ফ্লাজেলাটি ফ্লাজেলিন নামক প্রোটিন থেকে তৈরি। এটার কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে চলনে সহায়তা করে। এরপরে আমরা জানব পিলি। এর অপর নাম হচ্ছে ফিম্বরি। এটি তুলনামূলক সূক্ষ্ম এবং তুলনামূলক তীক্ষ্ণ। ফ্লাজেলার চেয়েও সূক্ষ্ম
সূক্ষ্ম তীক্ষ্ণ এবং খুব দৃঢ়, কিছুটা রোমশ। এটি কোষ প্রাচীর থেকে বাইরের দিকে দুই প্রান্তে বের হয়, এটাকে বলা হয় পিলি। এটিও একটি উপাঙ্গ। পিলিন নামক প্রোটিন থেকে এই পিলি তৈরি হয়। পিলিন নামক প্রোটিন থেকে এই পিলি তৈরি হয়। কাজের ভিত্তিতে পিলি দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ পিলি আর একটা হচ্ছে সেক্স পিলি। যে পিলিটি একটি পোষক আবরণীর সাথে সংযুক্ত হতে বা কোনো ত্বকের সাথে সংযুক্ত হতে সহায়তা করে তাকে বলা হয় সাধারণ পিলি, আর যে পিলিটি জিনোম স্থানান্তরে সহায়তা করে তাকে বলা হয় সেক্স পিলি। এক্ষেত্রে একটি ব্যাকটেরিয়ার পিলি আরেকটি ব্যাকটেরিয়ার দেহে জিনোম স্থানান্তরে সহায়তা করে। এবার আসি আমরা প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন এর অপর নাম হচ্ছে প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনটা হচ্ছে সেল ওয়ালের নিচে, সেল ওয়ালের ভেতরে একটি আবরণী যা কোষের সাইটোপ্লাজমীয় সকল অঙ্গাণুকে ঘিরে রাখে। এই তরল আবরণীটির নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এটি ফসফোলিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। এটি মূলত লিপোপ্রোটিনের সমন্বয়েও গঠিত। একটি ফসফোলিপিডে 1 অণু গ্লিসারল থাকে, 2 অণু ফ্যাটি অ্যাসিড বা লিপিড থাকে, একটি ফসফেট থাকে। এই প্লাজমা মেমব্রেনটি মূলত বিপাকীয় কাজে অংশগ্রহণ করে। এরপরে আমরা জানব মেসোসোম। কোষের ভেতরের দিকে প্লাজমা মেমব্রেন বর্ধিত হতে হতে একটি থলির ন্যায় আকৃতি গঠন করে। এই থলির ন্যায় আকৃতিটিকে বলা হয় মেসোজোম বা মেসোসোম। এরপরে আমরা জানব সাইটোপ্লাজম কি? আমরা জানি একটি কোষের মধ্যে সকল সজীব এবং নির্জীব বস্তুকে প্রোটোপ্লাস্ট বলে। নির্জীব বস্তুকে বাদ দিলে বাকি সজীব বস্তুগুলোকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমের মধ্যে 3টি অঙ্গাণু থাকে, একটা হচ্ছে সেল ওয়াল, সেল মেমব্রেন, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। এই সেল মেমব্রেন এবং নিউক্লিয়াসকে সজীব বস্তু থেকে আলাদা করলে যে অর্ধ স্বচ্ছ তরল কলাইডাল ধর্মী পদার্থ, সজীব পদার্থ থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে 2টি উপাদান থাকে, একটা হচ্ছে অর্গানেলিস আর একটা হচ্ছে সাইটোসোল। সাইটোসোলকে বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা বা হায়ালোপ্লাজম। এই সাইটোসোল হচ্ছে সাইটোপ্লাজমের তরল পদার্থ আর অর্গানেলিস হচ্ছে ক্ষুদ্র অঙ্গাণু। তো ব্যাকটেরিয়ার কোষে সাইটোপ্লাজমের ক্ষুদ্র অঙ্গাণু হিসেবে শুধুমাত্র রাইবোজোম থাকে, কারণ এটি আদিকোষী, এখানে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। রাইবোজোম হচ্ছে প্রকৃত কোষ, অপ্রকৃত কোষ সব কোষেই বিদ্যমান। রাইবোজোম কি? আরএনএ প্লাস প্রোটিন এর সমন্বয়ে গঠিত একটি ক্ষুদ্র অঙ্গাণুর নাম হচ্ছে আরএনএ এবং প্রোটিন এর সমন্বয়ে গঠিত একটি ক্ষুদ্র অঙ্গাণুর নাম হচ্ছে আরএনএ। রাইবোজোম আরএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি ক্ষুদ্র অঙ্গাণুর নাম হচ্ছে রাইবোজোম। এই ব্যাকটেরিয়ার কোষে রাইবোজোম থাকে 17S। এখানে 50S প্লাস 30S মিলে এটি একটি সাব ইউনিট, এটি একটি সাব ইউনিট। এই রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এরপরে আমরা জানব ক্রোমোজোম।
ক্রোমোজোম। আমরা জানি ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী, এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াস না থাকার কারণে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে সূত্রাকৃতির দ্বিসূত্র গোলাকার ডিএনএ দেখা যায়। এই ডিএনএটাকে বলা হয় ক্রোমোজোমাল ডিএনএ। আমরা জানি ক্রোমোজোম হচ্ছে সূত্রাকৃতির একটি রং ধারণকারী বস্তু। এই ক্রোমোজোমে ডিএনএ বিদ্যমান থাকে। যেহেতু এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, সেহেতু এটি একটি নির্দিষ্ট অঞ্চলে ক্রোমোজোম এবং ডিএনএ ধারণ করে। এই অঞ্চলটিকে বলা হয় নিউক্লিয়েট। এই ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। সাইটোপ্লাজমের আরেকটি অঙ্গ হিসাবে এখানে থাকে ভলিউটিন। কোষ প্রাচীরে কতগুলো দানার ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু দেখা যায়, এদেরকে বলা হয় ভলিউটিন। এদেরকে বলা হয় ভলিউটিন। এগুলো খাদ্য সঞ্চয় করে থাকে। এই দানাদার ক্ষুদ্র সজীব বস্তুগুলো খাদ্য সঞ্চয় করে। সর্বশেষ আমরা জানব প্লাজমিড। প্লাজমিড প্লাজমিড কি? ইকোলি ব্যাকটেরিয়ার দেহে বা সাধারণত ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম বহির্ভূত একটি গোলাকার দ্বিসূত্রক ডিএনএ দেখা যায়। এই গোলাকার দ্বিসূত্রক ডিএনএটিকে প্লাজমিড বলা হয়। এটি ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ। এটি ক্রোমোজোমের সাথে এই ডিএনএটি থাকে না। বিজ্ঞানী ল্যাডারবার্গ 1952 সালে ইকোলি ব্যাকটেরিয়ার দেহে এই প্লাজমিডটি আবিষ্কার করেন। এই প্লাজমিডের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি স্ববিভাজনক্ষম, অর্থাৎ এই প্লাজমিডটি নিজে নিজে ব্যবহৃত হয়। এই প্লাজমিডটি আরডিএনএ টেকনোলজি ট্রান্সজেনিক জীব সৃষ্টিতে ভেক্টর বা বাহক হিসেবে কাজ করে। এই প্লাজমিডটি একটি টার্গেট ডিএনএ বা কাঙ্ক্ষিত জিন এই প্লাজমিড ডিএনএর মধ্যে বহন করে একটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে। এটি আবার ইকোলি ব্যাকটেরিয়ার দেহে পোষক হিসেবে ব্যবহৃত হয়। এই প্লাজমিড ডিএনএটি সংখ্যা বৃদ্ধি করে। এই হচ্ছে মোটামুটি একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। তো আজকে এই পর্যন্ত থাক। পরবর্তীতে আমরা এর পরবর্তী ধাপ ক্লাসে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।